দেশে চলছে এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রের বাইরে অপেক্ষা অভিভাবক, প্রশ্ন ফাঁস এড়াতে শক্ত ব্যবস্থা। 30,28,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। পূর্বাচলের রাজুকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, পলাতক থাকায় আদালতের পরোয়ানা। চীন ছাড়া বাংলাদেশ সহ 75টি দেশের উপর থেকে আরোপিত উচ্চ শুল্ক 3 মাসের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলে বিকল্প ব্যবস্থা নিচ্ছে ঢাকা, শাহজালাল ও উসমানী বিমানবন্দরের সক্ষমতাকে কাজে লাগাবে ইউনূস প্রশাসন। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় আসামির দখলে শাহবাগের আজিজ সুপারমার্কেট, হয়রানির অভিযোগ দোকান মালিকদের। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা, 24 ঘন্টায় প্রাণ গেল আরো 35 জনের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। এবং পাকিস্তানের নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই হোঁচট, ইসমা ফিরলেন সাজঘরে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। দেশজুড়ে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সকাল 10টায় একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর 1টা পর্যন্ত। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। রাজশাহীতে অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসে কোমলমতি শিক্ষার্থীরা। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের চেক করে কেন্দ্রে প্রবেশ করায় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। কোথাও কোনো রকম কোনো অসুবিধা আমাদের নজরে পড়েনি, আইনানুগ সকল প্রস্তুতি আছে আমাদের। যশোরের কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগে থেকেই পরীক্ষার্থীরা ফাইল হাতে ভিড় করতে শুরু করে। কেন্দ্র সচিবের অনুমতি পেতেই বাঁধভাঙা উচ্ছ্বাস আর উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেন পরীক্ষার হলে। প্রত্যাশা মোটামুটি এ ক্লাসের, এখন দেখা যায় প্রস্তুতি মোটামুটি ভালোই নিয়ে আসছি। এখন প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে কেমন পরীক্ষা হবে। প্রথম দিনের পরিবেশ, আমার মেয়ে এসে আমার ভয় কাছে বেশি। ময়মনসিংহে সকাল 8টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের। 9টার দিকে গেট খুলে দিলে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বরিশালে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে 16 ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এরকম কোনো গুজব নাই, আর ইনশাআল্লাহ আশা করি এরকম এবছর কিছু হবেও না। একটা কমিটি আছে, বিরাট একটা কমিটি, সবাই সমন্বয়, তাদের কোন ধরনের কারা কি অপরাধ করলো ওই অপরাধ অনুযায়ী আমরা সেই শাস্তি প্রদান করে থাকি। পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে আসেন জেলা প্রশাসক। জানান, কেন্দ্রের 200 গজ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আমাদের 3 থেকে 4 স্তরের নিরাপত্তা আমরা নিয়েছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম এবং আমরা সতর্ক রয়েছি। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী 13 মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। রাজধানীর বতিঝিলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রশ্ন ফাঁস রুখতে উৎসগুলো বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। দেশে আজ এই পরীক্ষা, এটা এসএসসি পরীক্ষা এবং তার সমমানের যে অন্যান্য পরীক্ষা সেগুলো শুরু হয়েছে। আমাদের পরীক্ষা সবে শুরু এবং যদি সম্পন্ন, আমি এখন শেষ করি নাই, পরীক্ষা সবে শুরু, ছাত্ররাও দিচ্ছে না, আমরাও কিভাবে এটা সম্পাদন করছি সেই পরীক্ষাও শুরু। এটা শেষ হবে সামনের মাসে, তো আশা করি সুচারুভাবে সম্পন্ন। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে বরিশাল ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছে শাকিলের কাছে। শাকিল, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এখন কেমন দেখছেন?
দেখুন, সকাল 10টায় কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়েছে সারা দেশ জুড়েই, এবং বরিশালেও কিন্তু আমরা দেখেছি যে ঠিক 10টার অনেক আগেই কিন্তু এখানে যারা পরীক্ষার্থী আছে এবং অভিভাবকরা তারা এসে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছে, এবং তারা আসলে কোথায় তাদের আসন পড়েছে সেগুলো তারা দেখে তারপরে কিন্তু তারা সেই আসনে বসেছে, এবং ঠিক সকাল 10টায় কিন্তু আসলে এই পরীক্ষা শুরু হয়। এবং আমরা দেখেছি যে পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আসলে সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক কঠোর অবস্থানে রয়েছে। এখন 12টা 5 মিনিট ঘড়ির কাঁটায়, এবং 1টার সময় কিন্তু আসলে পরীক্ষা শেষ হবে, এবং এখানে যারা পরীক্ষার্থী আছে তাদের অভিভাবকরা কিন্তু অপেক্ষা করছে। আমরা একটু একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই যে এখন এই পরীক্ষা আসলে কেমন দেখছেন আপনি, বা কতটা আশাবাদী? জি, মূলত আমার ছোট ভাই, মামাতো ভাই পরীক্ষা দিচ্ছে, এবং আমরা খুবই আশাবাদী। এবং বিগত দিনে আমরা দেখেছি এই জিলে স্কুল সেন্টারে বিভিন্ন ছাত্ররা, ছাত্রলীগ, যুবলীগ এরা বিভিন্নভাবে হলে প্রবেশ করতে চাইতো, এবং বিভিন্নভাবে অনুপ্রবেশকারীরা স্কুলের মধ্যে ডিস্টার্ব করতো। কিন্তু আজকের যা দেখলাম, ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে, প্রশাসনের ব্যবস্থা যথেষ্ট ভালো। বিগত দিনগুলোতে আরেকটি জিনিসটা আমরা ফলো করেছি, দেখেছি ছাত্ররা, এই কোমলমতি ছাত্ররা যখন পরীক্ষার হলে যেত তার ঠিক 1 দিন কি 2 দিন আগে আমরা প্রশ্নর বেরিয়েছে এরকম একটা গুজবের মধ্যে ছিলাম, এবং প্রশ্ন সত্যিকার অর্থেই বের হতো। এই সব সমস্যা থেকে আমি মনে করি এই বর্তমান আজকের এই 2025 সালে 24-এর আন্দোলনের পরে এই প্রথম এসএসসি পরীক্ষা কোমলমতি শিশুরা, কোমলমতি ছাত্ররা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে। আপনাকে ধন্যবাদ। আসলে অভিভাবকরা কিন্তু অনেকটাই আশাবাদী এবার এই পরীক্ষাকে কেন্দ্র করে। আমরা কথা বলছিলাম বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এবার বরিশাল শিক্ষা বোর্ডে 1491টি বিদ্যালয় থেকে 84,303 জন শিক্ষার্থী কিন্তু এবার এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র আছে 39,335 জন, এবং ছাত্রী হলো 44,968 জন, এবং মোট 194টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বরিশালে। এবং আসলে এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলছিলাম। শিক্ষার্থীরাও আশাবাদী যে পরীক্ষার আগে তারা বেশ সময় পেয়েছে, এবং এবার তাদের পরীক্ষা ভালো হবে বলে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব ময়মনসিংহে, সেখানে আছে সহকর্মী ইলিয়াস, আমরা জানবো সেখানকার খবর। কিছুক্ষণ পরেই শেষ হবে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই পরীক্ষা কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আমরা এখন রয়েছি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এখানে কিন্তু শিক্ষার্থীদের অভিভাবক যারা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অর্থাৎ প্রথম দিনের পরীক্ষা কেমন হয় সেই বিষয়টি কিন্তু তারা নিয়ে উদ্বিগ্ন কিছুটা। অর্থাৎ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বলছিলেন যে বিগত সময়ে আন্দোলনের কারণে কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা মনোনিবেশ করতে পারেনি, সেই কারণেই কিন্তু তাদের পড়াশোনা কিছুটা ব্যাঘাত ঘটেছে, সেই জন্যই কিন্তু তারা কিছুটা উদ্বিগ্ন রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 156টি কেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগেই বিভাগীয় কমিশনার, বোর্ড চেয়ারম্যান এবং জেলা প্রশাসন বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টির কথা কিন্তু তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে তাদের পক্ষ থেকে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা চেষ্টা করেছেন, সেটি করেছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরাও দেখেছি যে প্রথম দিন হয় সকাল 9টা থেকেই প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেন, এবং যথারীতি তারা পরীক্ষায় অংশগ্রহণ করেন, এবং তাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ
শিক্ষা বোর্ডের অধীনে 156টি কেন্দ্রের মধ্যে 1,06,972 জন পরীক্ষার্থী এবছর অংশগ্রহণ করছেন। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর কিন্তু 13,372 জন শিক্ষার্থী কম রয়েছে, অর্থাৎ কিছু শিক্ষার্থী কমেছে। সেই বিষয়টি বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, এবছর কিন্তু একজন পরীক্ষার্থী অর্থাৎ জেলখানায় বসে কিন্তু পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ তিনি একটি মামলায় আসামি হওয়ার কারণে কিন্তু জেলখানায় তার পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে বোর্ড থেকে জানানো হয়েছে এবং সেই শিক্ষার্থীও কিন্তু 3 ঘন্টা পরীক্ষা দিবেন এবং সকাল 10টা থেকে জেলখানায় তার পরীক্ষা শুরু হয়েছে, দুপুর 1টায় কিন্তু শেষ হবে। এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আমরা দেখেছি কেন্দ্রের সামনে কিন্তু অভিভাবক যারা আছেন তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা বলছেন যে এবছর পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে তারা খুব একটা দুশ্চিন্তায় ছিলেন এবং তারা বলছেন যে এই পরীক্ষা শেষ হলেই হয়তো তারা জানতে পারবেন তাদের যে শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে এবং মনোবল কিন্তু শিক্ষার্থীরা যেন মনোবল ভালো রাখে সেই লক্ষ্যে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন এবং শিক্ষকরাও বলছেন যে পরীক্ষা ভালো হওয়ার কথা রয়েছে। সেই বিষয়টি আমরাও কিন্তু কিছুক্ষণ পরেই জানতে পারবো, অর্থাৎ শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। এসএসসি সমমানের পরীক্ষার খবর জানাচ্ছিলেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা। পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয়। এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িত অন্যদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের পণ্যের শুল্ক আরও বাড়িয়ে 125% করেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর থাকবে। নাসরিন আক্তারের রিপোর্ট। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্ত থেকে এবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এ নেতা। এতে কয়েক ঘন্টার ব্যবধানেই আবার ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক শেয়ার বাজার। স্বস্তির নিঃশ্বাস ফেলছে অর্থনীতিবিদরা। বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে 90 দিনের জন্য এই স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান 75টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। গেল কয়েকদিন ধরে শুল্ক নিয়ে ভাবছিলাম। আমি এ নিয়ে বেশ কয়েকজন পেশাদার ব্যক্তির সাথে আলোচনা করেছি, যার পরিপ্রেক্ষিতে আজ ভোরে সিদ্ধান্ত নেওয়া। আমরা এমন কোনো দেশকে আঘাত করতে চাই না যাদের আঘাত করার দরকার নেই। আমরা বেশ কিছুদিন ধরেই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিলাম, তবে আমি জানতাম না যে এর এত প্রভাব পড়বে। তবে ট্রাম্পের এই স্থগিতাদেশের আওতা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের পুরনো প্রতিদ্বন্দ্বী চীন। এ নিয়ে একই পোস্টে চীনকে এক হাত নেওয়ার ঘোষণা দিয়ে দেশটির ওপর শুল্ক আরো বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। জানান চীন বিশ্বের বাজারগুলোর প্রতি যে শ্রদ্ধাহীনতা দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে 104% শুল্ক কার্যকর করলে বুধবার মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্ক আরোপ করে চীন। বৃহস্পতিবার থেকে চীনের ধার্য করা এই শুল্ক কার্যকর। এদিকে অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশের পণ্যে আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে এ সম্পর্কে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে বাংলাদেশ কাজ করে যাবে বলেও জানান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
2020 সালে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে পণ্য রপ্তানির প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। তবে এতে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সমস্যা হবে না বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। নীরব দাসের রিপোর্ট। ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে ভারতের বন্দর ব্যবহারে জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আশঙ্কার সৃষ্টি হলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে সমস্যা হবে না বলেও জানিয়েছে নয়াদিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। This particular transshipment facility that has withdrawn. আমরা নিজেদের বাজার ব্যবস্থার কথা মাথায় রেখে ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর সুযোগে বন্দরে পণ্য সরবরাহের সময় বেশি লাগছে আর আমাদের দেশীয় রপ্তানিকারকদের বেশি অর্থও গুনতে হচ্ছে। তবে এতে নেপাল, ভুটানের বাণিজ্যে বাধা সৃষ্টি হবে না আর বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হবে না। So one thing, I would again repeat. ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রতিদিন গড়ে 20 থেকে 30 ট্রাক পণ্য বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে। এতে অতিরিক্ত ভাড়া সহ কার্গো প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নিজেদের বাজারে পিছিয়ে পড়ছিলেন রপ্তানিকারকেরা। এতে দিল্লির রপ্তানিকারকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে দেওয়া সুবিধাটি বাতিলের তদবির চলছিল বলে জানায় এনডিটিভি। বাংলাদেশ থেকে মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, আসবাব সহ বিভিন্ন খাদ্যজাত পণ্য রপ্তানি হয়ে থাকে নেপালে। অন্যদিকে ভুটানে যায় জুস, ড্রিঙ্ক, পোশাক সহ বিভিন্ন পণ্য। এতে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTR এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, সুবিধাটি বাতিল করায় বাংলাদেশি রপ্তানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হবেন। আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য দেশগুলোকে অন্য দেশের পণ্য অবাধে পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ভারত ও বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের সক্ষমতাকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মধ্যরাতে টিসিবি ভবনে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তিনি। বলেন, তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতাকে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার বাণিজ্য সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে প্রতিবেশী দেশটি। আমাদের নিজস্ব সক্ষমতা আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে আমরা আমাদের যে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি।